হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসইসি পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন অর্থাৎ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে? জনস্বার্থ মামলা বলতে কী বোঝো? সাম্প্রতিক একটি জনস্বার্থ মামলা সম্পর্কে আলোচনা করো। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। প্রথমে দেখো জনস্বার্থ মামলা। দেখো জনস্বার্থ মামলা হলো একটি আইনি কার্যক্রম যার মাধ্যমে জনসাধারণ বা জনসাধারণের একটি বৃহৎ অংশের স্বার্থ রক্ষার্থে আদালতে মামলা দায়ের করে আইনি লড়াইয়ের মাধ্যমে জনসাধারণ বা জনসাধারণের একটি বৃহৎ অংশের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার বলবৎ করা হয়। এটা হচ্ছে জনস্বার্থ মামলা। এবার দেখো জনস্বার্থ মামলার প্রয়োজনীয়তা। এই কারণে জনস্বার্থ মামলার প্রয়োজন যে সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার সরকারি, আধা সরকারি সংস্থা বা ব্যক্তির সমবায় ব্যক্তি সবসময় মান্য করে চলে না। কি বলা হচ্ছে? সরকারি, আধা সরকারি সংস্থা বা ব্যক্তি সবসময় মান্য করে চলে না। বিশেষভাবে সেই সব ক্ষেত্রে যেখানে শোষিত বা ক্ষতিগ্রস্ত পক্ষকে সহজে শনাক্ত করা যায় না, তারা যখন ব্যক্তিবিশেষ না হয়ে একটি গোষ্ঠী বিশেষ হয়। তারপরে দেখো জনস্বার্থ মামলার ভিত্তি। জনস্বার্থ মামলার ভিত্তি হলো সংবিধানের অনুচ্ছেদ 44 এবং অনুচ্ছেদ 102। অনুচ্ছেদ 44 অনুসারে সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকারসমূহ সংবিধানের 102 অনুচ্ছেদ 1 দফা অনুযায়ী হাইকোর্ট বিভাগে মামলা করার অধিকার জনগণের একটি মৌলিক অধিকার। আর 102-এর 1 দফা অনুযায়ী ব্যক্তির আবেদনক্রমে প্রজাতন্ত্রের বিষয়াবলীর সাথে সম্পর্কিত কোনো দায়িত্ব পালনকারী ব্যক্তিসহ যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে হাইকোর্ট উপযুক্ত নির্দেশাবলী বা আদেশাবলী দান করতে পারবেন। সংবিধানের 102 অনুচ্ছেদের 1 দফা অনুযায়ী হাইকোর্ট 5 ধরনের রিট পিটিশন বা লেখজারি দায়ের করা যায় হাইকোর্টে। এক হচ্ছে দেখো প্রতিষেধ বা প্রহিবিশন। প্রতিষেধ, ঠিক আছে। এখানে কি বলা হচ্ছে দেখো, প্রতিষেধ মানে কি? কোনো সরকারি বা আধা সরকারি সংস্থা বা ব্যক্তিকে কোনো কাজ নিষিদ্ধ করা বা নিবৃত্ত করা। 2 হচ্ছে দেখো পরম আদেশ। এর বলে কোনো সরকারি বা আধা সরকারি সংস্থা বা ব্যক্তিকে কোনো কাজ করতে নির্দেশ দেওয়া বা বাধ্য করা। আর হচ্ছে উৎপেক্ষা বা সার্সিওয়ারি। এই ক্ষমতা বলে কোনো নিম্ন আদালতের রেকর্ডপত্র তলব করে এর বৈধতা নিরূপণ করা যায়। আর বন্দি প্রত্যক্ষীকরণ বা হেবিয়াস কর্পাস। এর বলে কোনো ব্যক্তির আটক বা কারারুদ্ধ থাকার বৈধতার অনুসন্ধান করা যায়। আর বলা হচ্ছে দেখো অধিকার পিচ্ছা, যেটাকে কুয়ারেন্ট বলে। এর বলে কোনো কর্তৃপক্ষকে কোন বিশেষ কাজের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া যায়, কোনো বিশেষ কাজের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া যায়। এবার দেখো সাম্প্রতিক একটা জনস্বার্থ মামলা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। কেউ যদি তোমরা অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো 9123 005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আরেকবার নম্বরটা লিখে দিচ্ছি 9123 005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস, 2 দিন রেকর্ডেড ক্লাস, 1 দিন লাইভ ক্লাস। এবার দেখো সাম্প্রতিক জনস্বার্থ মামলায় কি বলা হচ্ছে। 30 অক্টোবর 2019 বুধবার এদেশের ছেলেদের বিয়ের ন্যূনতম বয়সসীমা করা হোক 18। এই দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। আইনজীবী ও বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়ের এই মামলা দায়ের করেছেন, যেখানে মেয়েদের 18 বছর বয়সসীমার সাথে সামঞ্জস্য রেখে এদেশে ছেলেদের বিয়ের জন্য ন্যূনতম বয়স 18 করা হোক দাবি জানানো হয়েছে। বুধবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি DN প্যাটেল ও বিচারপতি C হরিশঙ্করের বেঞ্চ এই মামলার শুনানির সময় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফে দাবি করা হয় পুরো মামলাটির আবেদনের সাথে কেন্দ্রীয় আইন মন্ত্রকের
কেন্দ্রীয় আইন মন্ত্রককে যুক্ত করতে। তারপরে কি বলা হয় দেখো, তাদের যুক্তি হলো যেহেতু এই বিষয়টির সাথে দেশের প্রচলিত বিভিন্ন আইনের ধারা সংযুক্ত হয়েছে, সেহেতু আইন মন্ত্রকের অভিমত জানাটা জরুরি। বিচারপতি নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের এই দাবির সাথে সম্মত হন। এরপরে দিল্লি হাইকোর্টের উপস্থিত কেন্দ্রীয় সরকারের স্ট্যান্ডিং কাউন্সিলর মনিকা আরোরা সরকারের অভিমত জানানোর জন্য কিছুদিন সময় প্রার্থনা করেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি প্যাটেল ও বিচারপতি হরিশঙ্কর তাদের আবেদনে সাড়া দেন এবং জানান যে মামলার পরবর্তী শুনানি হবে আগামী 19শে ফেব্রুয়ারি। আর সেই সময়ের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রক এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রককে লিখিতভাবে হলফনামা সহগে এদেশের বুকে বিবাহযোগ্য ছেলেদের বয়স 18 করার দাবি নিয়ে তাদের অভিমত জানাতে হবে। উল্লেখ্য, দিল্লি হাইকোর্টে পেশ করা জনস্বার্থ মামলায় আবেদনে আইনজীবী ও বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় লিঙ্গ বৈষম্যের অভিযোগ তুলেছে। তাদের দাবি পুরুষতান্ত্রিক এই নিয়মে মেয়েদের বিয়ের বয়স 18 বছর করে রেখে আসলে তাদের প্রতি বঞ্চনা করা হচ্ছে। এই নিয়মে কোনো যৌক্তিকতা নেই। বিশ্বের উন্নত কোনো দেশে এই ধরনের কোনো আইন নেই। দেশের সংবিধান মহিলা ও পুরুষকে যেখানে সম অধিকার দিয়েছে, সেখানে ছেলেদের বিয়ের বয়স 21 করে রেখে প্রকৃতপক্ষে সংবিধানের 14, 15 এবং 21 নম্বর ধারা লঙ্ঘন করা হচ্ছে, যেখানে মহিলাদের সাংবিধানিক অধিকার সুরক্ষার প্রয়োজনীয়। তিনি আবেদন লেখেন, দেশের মধ্যে প্রচলিত এই আইন সমাজে আরও পরিমাণে বৈষম্যের জন্ম দিচ্ছে। বিশ্বের 125টি দেশে নারী পুরুষের বিয়ের ক্ষেত্রে বিয়ের বয়স সমান রেখেছে। এদেশে জাতীয় মানবাধিকার কমিশন ও নারী ও পুরুষের বিয়ের বয়সের তারতম্য দূর করার কথা বলা হয়েছে। আইন কমিশনও বলেছে এই রীতি কোনো ভিত্তি নেই। এই ছিল তোমাদের আজকের ক্লাস।